বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জানেন মানে আপনারা ভুক্তভোগী যে ২৫০০ টাকা দিয়েও কিংবা স্থানকাল পাত্রভেদে ৩০০০ টাকা দিয়েও গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না এবং একটা নীরব ক্ষুব্ধ অবস্থা চলছে আপনাদের সকলের, ইনক্লুডিং মি। কিন্তু আমরাও যেমন কথা বলছি না, আমাদের হয়ে যে রাজনৈতিক গোষ্ঠীগুলো আছে, রাজনৈতিক দলগুলো আছে, বা সাধারণত যাদের কাছে আমরা আশা করি, প্রত্যাশা করি যারা আমাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তারাও এক ধরনের শুনশান নীরবতা দেখাচ্ছেন। এবং বর্তমানে এই মুহূর্তে আমাদের যেই সংকট, সেইটা অ্যাড্রেস না করে তারা বিভিন্ন ধরনের স্বপ্নের ফুলছুরি আমাদের দেখাচ্ছেন। আসলে বলুন তো, আমরা কিভাবে তাদের উপরে আস্থা রাখব, যারা আমার এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সংকট নিয়ে কথা বলছেন না, ফিউচারে তারা কি করবেন সেটা নিয়েই শুধু কথা বলছেন। আমরা কিভাবে এই রাজনীতিবিদদের উপরে আস্থা এবং আশা রাখব? বাই দ্য ওয়ে, আমি একটু অন্য গল্প দিয়ে আজকের এই সিচুয়েশনটা একটু রিলেট করার চেষ্টা করব এবং আমাদের রাজনীতিবিদরা, ইনক্লুডিং মি, আমরা সবাই মিলে যে একটা আত্মঘাতী রাজনীতির দিকে আমাদের দেশকে, আমাদের জাতিকে, আমাদের সবাইকে আমরা নিয়ে যাচ্ছি, সেটি নিয়েও আপনাদের সাথে একটু মনোবেদনা কিংবা ধরেন সতর্ক করা, এই বিষয়টা আজকে করার চেষ্টা করব। আমি যখন ছোট ছিলাম, আমার মনে আছে কাচের বোতলে মানুষ সরিষার তৈল কিনে আনতো এবং ওইটা অল্প অল্প করে কিনতো এবং শটাক বলা হতো, যে 200 টাকা, 300 টাকা, 500 টাকা তেল। কারণ মানুষের আর্থসামাজিক যে অবস্থা ছিল, অর্থনৈতিক যেই সামর্থ্য ছিল, তারা আসলে একসাথে 2 লিটার 3 লিটার সরিষার তেল কিনতে পারতেন না। আমাদের মতো যারা একটু সামর্থ্যবান ছিলেন, আমরা হয়তো একটু বেশি করে তেল আনতাম, কিন্তু আমাদের আশেপাশের যে ঘরগুলো দেখতাম, তারা এই ছোট্ট বোতলে করে, আমাদের যে এখন যে কাশের সিরাপের যে বোতলের সাইজ, এই সাইজের কাচের বোতলে তারা সরিষার তেল আনতেন। এবং অলমোস্ট সবাই, আমি জানি না বাংলাদেশের অন্য কোথাও কি ছিল, আমি বাগেরহাটের সন্তান হিসেবে তখন দেখেছি সবাই রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করতেন। এরপর কি এক ঘটনা ঘটলো ঠিক আমি জানি না, বাংলাদেশের সবাই সয়াবিন তেলমুখী হইলেন। হয়তো দেখতে সুন্দর, স্বচ্ছ, হয়তো এটা দিয়ে পুরি ভালো ভাজা যায়, সিঙ্গারা ভালো ভাজা যায়, এবং বহুজাতিক কোম্পানিগুলোর ক্রমাগত প্রেসার, বিজ্ঞাপন এবং অন্যান্য অনেক কিছুর মধ্য দিয়ে আমরা সয়াবিনের প্রতি প্রচণ্ড রকম আসক্ত হয়ে পড়লাম। এই গল্পটার সাথে সিলিন্ডারের একটা মিল আছে, কিন্তু দেখেন বাংলাদেশে উৎপাদিত হয় সরিষা। আমরা যেই তেল বা তেলের যে বীজ, সেটা আমরা উৎপাদন করতাম, সেটা দিয়ে আমরা তেল বানাইতাম এবং সেটাই আমরা ভক্ষণ করতাম। আর সয়াবিন আমাদের আমদানি নির্ভর একটি পণ্য। যেই জিনিস আমার এখানে উৎপাদিত হয় না, সেই জিনিসের উপরে আমি শতভাগ নির্ভর হয়ে পড়তে লাগলাম, রান্না বান্নার ক্ষেত্রে। আর সরিষার তেল হয়ে গেলে একটু হাতে বা চুলে মাখবে, এরকম একটা জিনিস, এবং সেই জিনিসটা প্রায় শতভাগ আমার আমদানি করে এরপর ব্যবহার করতে হয়। এত তীব্র ব্যবহারের পরেও এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত বা উল্লেখযোগ্য সংখ্যক, পর্যাপ্ত তো দূরের কথা, উল্লেখযোগ্য সংখ্যক সয়াবিন উৎপাদিত হয় না, সয়াবিনের বীজ উৎপাদিত হয় না। আমরা এই কথাটি এই জন্য বলছি, আমরা সাম্রাজ্যবাদের মোকাবেলার কথা বলি, তাহলে তার তো প্রথম শর্ত যে আমাদের পরনির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীলতা অনেকাংশে বৃদ্ধি করা। ফলে আমরা যখন এই লড়াইয়ের কথা বলছি, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, তখন এই বিষয়টি আমাদের খুবই মাথায় রাখা দরকার। সেই প্রেক্ষিতেই আমার এই কৈশোরের এই ভাবনাটা সামনে আসলো। এবার আসেন গ্যাসের বিষয়টাতে। বাংলাদেশে একটা সময় আমরা লাকড়ি দিয়ে রান্না বান্না করতাম, কাঠ দিয়ে আর কি, এবং কাঠের কিছু আধুনিক সংস্করণও একটা পর্যায়ে বের হয়েছিল। বিশেষত শহরে একটা আধুনিক লাকড়ি ব্যবহার করা হইতো, ওইটা হচ্ছে গাছের গুঁড়ো এবং অন্যান্য কিছুর মিশ্রণে এক ধরনের কাঠ বানানো হইতো, ওইটা খুব ভালো জ্বলতো। এরপরে আমাদের গ্যাস আসলো। আমরা ছোট সময় বইতে দেখলাম একটা পর্যায়ে যে গ্যাসের উপরে ভাসছে বাংলাদেশ, অনেক গ্যাস আমাদের, এবং জনম জনম ব্যবহার করলেও এই গ্যাস ফুরাবে না। আল্লাহর এক অপার কৃপা এবং অপার রহমতে আমরা এখন
আমাদের সবচেয়ে বড় খনিজ সম্পদ হচ্ছে গ্যাস। এটা দিয়ে আমরা শুধু নিজেরা ব্যবহার করতে পারবো না, এটা বিদেশে রপ্তানি করে আমরা অনেক সমৃদ্ধশালী জাতিতেও পরিণত হইতে পারবো। এই ধরনের একটা ভাইব কিন্তু তখন আমাদের দেওয়া হইলো। এরপর গ্যাসের লাইন হইলো, এরপরে আস্তে আস্তে সিলিন্ডার গ্যাস জনপ্রিয় হইতে শুরু করলো। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশে এই মুহূর্তে 98% এই সিলিন্ডার বা এই গ্যাস আমাদের বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়। তাহলে বলেন, আপনি এখন তো চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তৈলে আবার শিফট হইতে পারবেন, এবং ওইটার দামের পার্থক্য কম। যেমন হচ্ছে আপনার সরিষার তেলের কেজি বা লিটার 250 টাকা, সেইখানে সয়াবিন তেল 200 টাকা, ফলে ডিফারেন্স হচ্ছে 50, 60, 70 টাকা, খুব বেশি না, দুইটার দামই বেশি আর কি। কিন্তু আমাদের টোটাল এই যে রান্নাঘরের যে সেট আপ, এইটাই তো চেঞ্জ করে ফেলছে। আপনি এখন চাইলেও আর কিন্তু কাঠের রান্নায় যেতে পারবেন না, আপনি গ্যাস ব্যবহার করা এখন আপনার জন্য বাধ্যতামূলক শহরে। মানে এটা আমি শহরের কথা বলছি, কারণ শহরের যে রান্নাঘরের সিস্টেম, ওইখানে আর লার্কি ব্যবহারের কোনো সিস্টেম নাই, কাঠ ব্যবহার করার কোনো সিস্টেম নাই, এবং ওইখানে আমাদের শিফট হওয়া সম্ভব না। ফলে আমরা হয়ে গেছি জিম্মি। এবং এটা তো বললাম টোটাল 98% মানে প্রায় 100% আমরা এটা আমদানি করেই চলছি। ফলে যখন আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার একটা প্রক্রিয়া আছে, আমি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বো, আমি চায়না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বো, আমি ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়বো, আপনি ঘুরে ফিরে দেখবেন এই জিনিসগুলো এইসব দেশ থেকেই আমাদের আনতে হয়। সো আমরা ঠিক কী প্রস্তুতি নিচ্ছি, এটাও আমাদের আত্মপর্যালোচনায় থাকা দরকার। এবং এবার যেই দাম বাড়লো, 1 মাস হয়ে গেছে, এই 1 মাসে সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। আমাদের যিনি জ্বালানি উপদেষ্টা আছেন ফজলুল কবির খান, তিনি বলেছেন একটা পর্যায়ে যে দেশে কোনো গ্যাসের ঘাটতি নাই, এটা হলো সিন্ডিকেট এবং কারসাজির কারণে দাম বাড়ছে। এই কথাটা তিনি বলছেন অন্তত 20 দিন হয়ে গেছে। এই যে সিন্ডিকেট ভাঙার জন্য তিনি কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন, দেখবেন যে তেমন কিছুই না। আমাদের যে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত সহ যে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে, হাসিনা আমলে যখন এই ধরনের দ্রব্যমূল্যের বৃদ্ধির ঘটনা ঘটতো, দেখবেন তারা এটার ভালো প্রতিবাদ করত, সভা সমাবেশ মিছিল করত। এই মুহূর্তে এত পরিমাণ ড্রামাটিক্যালি দাম বাড়ার পরেও দেখবেন তারা শুনশান নীরব, তাদের ওই অর্থে কোনো প্রতিবাদ বা কর্মসূচি নাই। তারা সবাই আশ্বাস প্রশ্বাস দিয়ে বেড়াচ্ছেন আমাদের জনগণকে। তাহলে ঘটনাটা কি ঘটছে আমি নিজেই ভাবলাম। সেটা হচ্ছে, আমরা বর্তমান যে সরকার, এই সরকারকে ঘাটাতে চাচ্ছি না। যদি সরকারকে অখুশি করে ফেলি এবং সরকার যদি আমার ফেভারে কাজ না করে নির্বাচনের সময়, তাহলে আমার সিচুয়েশনটা একটু খারাপ হয়ে যেতে পারে। মানে জনগণের চেয়ে এখন প্রশাসনের উপর আমাদের রাজনৈতিক দলগুলোর আস্থা বেশি, তারা ডিসিএসপি খালি চেঞ্জ করতে চায়, জনগণ নিয়ে তাদের তো ভাবনা কিছুটা কম। এটা দুঃখজনক হইলেও সত্য। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক দলগুলো এত বড় সংকটকে না দেখার ভান করছি কেন? আমাদের আগে তো খুব ডিফাইন্ড একজন শত্রু ছিল, তিনি হলো হাসিনা এবং আওয়ামী লীগ। তো হাসিনা এবং আওয়ামী লীগ কোনো কাজ করলে তার বিরুদ্ধে যদি দাঁড়াবার মতো কোনো এলিমেন্টস থাকে, আমরা সবাই দাঁড়ায় যেতাম, অর্থাৎ প্রতিবাদ করতে হবে, সুতরাং আমি এটা প্রতিবাদ করলাম। এই রকম একটা মানসিকতা আমাদের রাজনৈতিক দলগুলোর হয়তো ছিল, এই জন্য তারা তখন প্রতিবাদ করেছেন। এখন তারা হয়তো সেটা মনে করছেন না, এখন তাদের শত্রু ডিফাইন্ড না, সুতরাং তাদের প্রতিবাদ করারও খুব জরুরত তারা হয়তো ফিল করছেন না। এটি খুবই দুঃখজনক। আমরা যদি আমাদের এই দুঃখ দুর্দশার প্রতিবাদ না করি, তাহলে তৃতীয় একটা পক্ষ যারা ফেসিবাদের ব্যাপারে সফট থাকবে অথবা ফেসিবাদ ব্যাক থাকবে, যারা হাসিনার এনাবলার থাকবে, তারা এসে এই জিনিসটাকে ক্যাশ করে পাবলিককে উদ্বেলিত করে দেখবেন যে একটা নয়া রাজনৈতিক শক্তির উত্থান এখানে ঘটাই ফেলতে পারে, যেইটা হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আলটিমেটলি চ্যালেঞ্জ, এবং যারা বাংলাদেশপন্থী হবে না। ফলে এটাও আমাদের জন্য অশনি সংকেত। এই জিনিসগুলো আমাদের যে রাজনৈতিক পক্ষ যারা আছেন তাদের বোঝা উচিত। আমাদের শক্তি সামর্থ্য কম, এটা আমরা জানি, বাট আপনারা যারা বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের কাছে দোহাই, দয়া করে
পাবলিকের সমস্যা নিয়ে আপনারা সরব থাকেন। এবং সরকারকেও বলবো, আপনাদের তো একটা ভাঙাচোরা সরকার, আপনাদের বলেও খুব অবশ্য লাভ নাই। আপনারা খুব দ্রুত যে ইলেকশন আছে এটা সুষ্ঠুভাবে দিয়ে যান, এবং যেই নির্বাচিত সরকার আসবে তাদের কাছে আমার এবং আমার সংগঠনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ থাকবে, আপনারা ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম অনুগ্রহ করে জ্বালানি সংক্রান্ত যে জিনিসগুলো আছে, বিশেষ করে আমাদের গ্যাসের দামের যেই অবস্থা, এই সংকট থেকে আমাদের উদ্ধার করবেন, গ্যাসের দাম কমিয়ে আনবেন, একটা ন্যায্যতার ভিত্তিতে গ্যাসের দাম আপনারা আবার নির্ধারণ করবেন। এই জিনিসটা আমরা আশাবাদ রাখছি। আর একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে দেখবেন যে নয়াদিগন্ত পত্রিকা আজকে একটা খবর আসছে যে যেখানে আমাদের এত সংকট গ্যাসের, ঠিক এই মুহূর্তে মায়ানমারে অসংখ্য প্রচণ্ড পরিমাণে গ্যাস সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি ব্যবসায়ীরা ওইখানে পাচার করে দিচ্ছে। মানে আমি তো ইন্ডিয়ান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করব, মায়ানমারের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করব, আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করব, চায়না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করব, কিন্তু তার আগে আমার পায়ে আমার দেশের যেই নাগরিক কুড়াল মারে তাকে কিন্তু খুঁজে বের করতে হবে এবং তাকে শায়েস্তা করতে হবে। ঘরের শত্রু বিভীষণ যদি থাকে তাহলে আমরা কখনোই এই লড়াই করতে পারবো না। আমার সংকটকালে যে আমার গ্যাস আর এক দেশে রপ্তানি করে, এই ধরনের অসাধু ব্যবসায়ী চক্র, মনে রাখবেন এরা দেশের শত্রু, জাতির শত্রু। এদেরকে যদি আমি শায়েস্তা করতে না পারি, আমরা অনেক কথা বলবো, আসলে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারবো না। ফলে এদেশের রাষ্ট্রকে শক্তিশালী হইতে হবে, এদেশের জনগণকে এ ব্যাপারে সতর্ক এবং বাংলাদেশ পন্থা অনুসরণ করতে হবে, এবং এদেশের ব্যবসায়ীদের বাংলাদেশ পন্থা অনুসরণ করতে হবে। আমাদের সক্ষমতা বাড়াইতে হবে। পাশাপাশি পাবলিকের যে ভাষা, ঢাকানা দিল্লি, ঢাকানা পিন্ডি, ঢাকানা ওয়াশিংটন, এই স্লোগানগুলো এখানে থাকবে, এতে আমাদের কোনো সমস্যা নাই, বা এগুলো আমরা অবশ্যই দিব। এই পপুলিস্ট বয়ানের পাশাপাশি, এই স্লোগানের পাশাপাশি আমাদের অবশ্যই আত্মপর্যালোচনা করেও আগাতে হবে যে আমাদের কোন কোন জায়গায় সাম্রাজ্যবাদ মোকাবেলা করার জন্য আগে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, সতর্কতা বৃদ্ধি করতে হবে। সেই সামগ্রিক প্রস্তুতির আহ্বান জানিয়ে আজকে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।